নমস্কার, আবারও একটি নতুন পর্বে। আজকে শারদীয়া 1433 আনন্দবাজার পত্রিকা, এই পত্রিকাটিকে আপনাদেরকে দেখাবো। দুর্গাপুজোর সঙ্গে শারদ সংখ্যার যোগাযোগ একেবারে নিবিড়। আনন্দবাজার পত্রিকা প্রতি বছর দুর্গাপুজোর অনেক আগে শারদীয় সংখ্যাগুলো বের করে দেয়। আনন্দবাজার পত্রিকার যতগুলো আছে এবিপি গ্রুপের, সানন্দা পত্রিকা, দেশ, আনন্দ মেলা, আনন্দ লোক, এই সমস্তগুলো পুজোর বহু আগে বেরিয়ে যায়। এখন ধরুন জুলাই মাস, আগস্ট মাস পড়ে গেছে অবশ্য এখন, কিন্তু জুলাই মাসেই বেরিয়ে গেছে আনন্দবাজার পত্রিকার শারদ সংখ্যা। এর দাম হচ্ছে 320 টাকা। দাম বেড়েছে আগের বছরের তুলনায়। 320 টাকা, 1433 আনন্দবাজার পত্রিকার শারদ সংখ্যা আপনাদের এক ঝলক দেখাচ্ছি এই ভিডিওতে। এবারে এর ভেতরে যে সমস্ত উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি রয়েছে, এগুলোর আলাদা আলাদা করে কখনো না কখনো সারা বছর ধরে আপনাদের সঙ্গে শেয়ার করব। বা কোনো গল্পের পর্যালোচনা, কোনো উপন্যাসের পর্যালোচনা, যেগুলো মনে দাগ কাটে, দাগ কাটার মতো। শারদ সংখ্যা এমনিতেই আমাদের বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কাগজ। অনেক শারদ সংখ্যা বেরোয়, আমার হাতে যেগুলো এসে পৌঁছয় আমি সেগুলো আমাদের এই কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো এবং আলোচনা করব। তো দেখুন, এখানেই একেবারে বিজ্ঞাপন থেকে শুরু করছি। আর শারদ সংখ্যার বিজ্ঞাপনও কিন্তু একটা আলাদা আলোচনার বিষয়। অনেক গবেষক এই বিষয়গুলো নিয়েও কিন্তু গবেষণা করেন। তো শুরু করা যাক এবারের শারদীয় সম্ভার আনন্দবাজারের কি কি রয়েছে। বিজ্ঞাপনের পরে আমরা সূচিপত্র পাব। এখানে সূচিপত্রের মধ্যে সম্পাদকীয়, উপন্যাস পাপের সন্ধানে প্রচেত গুপ্ত, দীপান্তর অমিতাভ সমাজপতি, বন্দর অজিতেশ নাগ, উত্তরাপথের মহাপথিক সৌভিক গুহ সরকার, গহীন জলের নদী সমজা দাস। এই উপন্যাসগুলো এবারের রয়েছে শারদ সংখ্যায় আনন্দবাজার পত্রিকা। পুরাণ কথা প্রতি বছরই আমি নৃসিংহপ্রসাদ ভাদুড়ির লেখাই পড়ি। শুধুমাত্র আনন্দবাজার পত্রিকা নয়, যে কোনো বড়, ছোট, মাঝারি শারদীয়ার সংখ্যায় পুরাণ কথায় নৃসিংহপ্রসাদ ভাদুড়ির যেন পুরো একচেটিয়ে একটা এখন সময় চলছে বলতে গেলে। তো অবশ্যই লেখা যথেষ্ট ভালো লাগে আমার। ওনার যে গভীরতা, একটা লেখা এবং ব্যাখ্যা করবার ক্ষমতা, বর্তমান অ্যাসপেক্টে পুরাণের বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করার যে ক্ষমতা, সেটা চমৎকার এবং দুর্দান্ত লাগে আমার। আচ্ছা, প্রবন্ধ রয়েছে কথা যে নাই, ঈশানী দত্ত রায়, মানুষের চেয়ে বড় নয়, সেমন্তী ঘোষ, সাউথ ব্লক থেকে সেবা তীর্থ, প্রেমাংশু চৌধুরী, আরশিনগর সুদীপ বন্দ্যোপাধ্যায়, পালাবদলের পশ্চিমবঙ্গ সন্দীপন চক্রবর্তী, এক ফোঁটা পবিত্র অনল শিশির রায়, মোৎসার্ট সালিয়েরি সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে শুভব্রত বন্দ্যোপাধ্যায়, ফুটবলের এক রক্তাক্ত অধ্যায় সুমিত ঘোষ। এখানে যেমন আন্তর্জাতিক রাজনীতির প্রবন্ধ রয়েছে, আমাদের রিজিওনাল পলিটিক্স পালাবদলের পশ্চিমবঙ্গ সেই প্রবন্ধ রয়েছে, এবং একই সঙ্গে বিজ্ঞান, পরিবেশ সব কিছু নিয়েই কিন্তু এই প্রবন্ধগুলো রয়েছে। তো বিষয়গুলো সবটাই খুঁটিয়ে এখনও পড়া হয়ে ওঠেনি, শুধু এক ঝলক দেখানোর জন্যই এই ভিডিও। পরে কোনো না কোনো সময়ে এই প্রবন্ধগুলোর বিষয় বা কোনো গুরুত্বপূর্ণ কথা যদি মনে হয়, তখন আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। দেখুন, এখানে গল্প গোটাকতক যে গল্প রয়েছে, পরিচিত নাম প্রত্যেকেই। দোয়েল স্মরণজিৎ চক্রবর্তীর লেখা, জীবন সঙ্গী ইন্দ্রনীল সান্যাল, নন্দর বসত ভিটে উল্লাস মল্লিকের লেখা যথেষ্ট ভালো লাগে আমার। সুকুমারের চেয়ার সাগরিকা রায়, শুশ্রূষা পর্ব অরিন্দম চট্টোপাধ্যায়, গান আর তারপর বিতান শিকদারের লেখা আনন্দবাজারে মাঝে মাঝেই বেরোয়, পড়ি। তারাবাতির আলোর ফুলকি সায়ন্তনী ভট্টাচার্য এবং রিজু সুব্রত নাগ, এই গল্পগুলো রয়েছে। আনন্দবাজারের রবিবারের যে গল্পগুলো থাকে
এই আমার মনে হয় অনেক লেখকই ওই গল্পগুলো মানে সেম লেখক মানে নতুনত্বের জায়গাতে খুব একটা বেশি আছে বলে মনে হচ্ছে না। তো ভ্রমণ ভ্রমণ পত্রিকায় সীমন্তিনী গুপ্তের একটা ভ্রমণের লেখা রয়েছে, সেটা নিয়ে আলোচনা পরে করছি। তো আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। কবিতা রয়েছে অনেকগুলো। এত কবিতা কবিতার পত্রিকা বাদে অন্য কোনো বাজারি পত্রিকায় খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে কবিদের যে নাম রয়েছে, আমি জানি না নতুন কবি এর মধ্যে কতজন রয়েছেন, তবে আমার চোখে যারা যারা পড়েছেন অধিকাংশের কবিতায় আমি আগে কোনো না কোনো সংখ্যায় পড়েছি। আনন্দবাজার পত্রিকা যেভাবে করে, একদিকে বিজ্ঞাপন একদিকে লেখা, অন্তত সূচিপত্রের এই পেজগুলো পর্যন্ত ঠিক সেভাবেই কিন্তু রয়েছে। তবে আনন্দবাজারের কবিতার যে অলংকরণ সেটা কিন্তু দুর্দান্ত লাগে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে আমি মাঝে মাঝে দেখি যে আনন্দবাজার পত্রিকার কবিতার মান নাকি কমে গেছে, দেশ পত্রিকার কবিতার মান কমে গেছে। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। সে বিতর্ক যেমনই হোক, যাই হোক না কেন, তবে কবিতার যে অলংকরণ শারদীয় সংখ্যায় বা দেশ পত্রিকাতে, এটা কিন্তু আমাকে টানে। অলংকরণ যারা করেছেন তাদের নামগুলো এক ঝলক দেখিয়ে দিই। আমি সবার নাম আর পড়ছি না, দেখে নিতে পারেন এবারের শারদ সম্ভারে যা যা রয়েছে বললাম। তবে হ্যাঁ, আমি এখানের সম্পাদকীয় যে লেখাটা রয়েছে এটা পড়ার লোভ সামলাতে পারছি না। তার কারণ সম্পাদকীয় এবারে যথেষ্ট মানে ভালো লেগেছে আমার এই লেখাটা। একটু পড়ি। ধনগর্বী পুজো, দলতন্ত্রের অজগর প্যাঁচ আর ধর্মান্ধের উগ্র উল্লাস, এই তিন চক্রে বাঙালির শারদোৎসব এখন নিছকই আমোদ আহ্লাদ, আস্ফালন আর শক্তি প্রদর্শনের মণ্ডপ মাত্র। সহমর্মিতা যেখানে নেই, ভালোবাসা যেখানে অচেনা শব্দ, প্রতিবেশী শব্দটি নিরর্থক, ধর্মের অর্থ যেখানে সাম্প্রদায়িকতা, অন্যের দুর্গতি যেখানে উল্লাসের কারণ, সেখানে মহিষাসুর মর্দিনী বা ঘরের পার্বতী কেউই পা রাখেন না। তবে সেই চরমতম দুর্গতির হাত থেকে আমাদের বাঁচাতে পারি আমরাই, ভালোবাসাই। এই পৃথিবী ভালোবাসিতে জানে না, এই আক্ষেপ তো কতকাল আগের, আর তা অক্ষরে অক্ষরে আরও চরম সত্য করে তুলেছি আমরাই। যুদ্ধ এখন ঘৃণার সঙ্গে ভালোবাসার, স্বার্থপরতার সঙ্গে সহমর্মিতার। তবে দেবী কোন পক্ষে তা বলা প্রয়োজন রাখে না। ধন দৌলত বা আধিপত্যের মণ্ডপ নয়, সহনাগরিককে ভালোবাসা, সম্মান, সহমর্মিতার শীতল পাটির জন্য অপেক্ষা তাঁর। ধর্মের নামে লুঠ, ধর্মের নামে হিংসা, ধর্মের নামে হত্যার চালচিত্র তাঁর নয়। এ কথা অতি ভক্তের বুঝে নেওয়া দরকার, আর প্রাণ খুলে তা বলার দরকার তাদের যারা আস্থা রাখেন শারদ উৎসবে, যেখানে মানুষের সঙ্গে মানুষের যোগই সবচেয়ে বড় সত্য। আত্মধ্বংসের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগে অন্তরের উদ্বোধন বড় জরুরি। সাহিত্য মানুষকে তৃতীয় নয়ন দেয়, হৃদয়ের উদ্ভাস ঘটায়। এই সত্যে আস্থা রেখে রইল আমাদের নিবেদন। এটি এবারের আনন্দবাজারের শারদীয় সংখ্যার সম্পাদকীয়। বেশ ভালো লেগেছে লেখাটা, তাই আপনাদের সঙ্গে পড়লাম। আচ্ছা, এবারে যে পুরাণ কথা একটু আগে বলছিলাম, নৃসিংহপ্রসাদ ভাদুড়ির লেখা প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে, নাম শুনেই বুঝতে পারা যাচ্ছে। এবং এখানে কৃষ্ণের যে মৃত্যুর কালীন যে সময়, ব্যাধের তীরের আঘাতে তার যে মৃত্যু, এই যে একটা ছবি এখানে রয়েছে, এখান থেকে সহজে অনুমান করা যাচ্ছে যে উনি পুরাণের ঠিক কোন জায়গাটা দিয়ে তার লেখাটা শুরু করতে চেয়েছেন। এবং অলঙ্করণ দিয়েই বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এই লেখার মধ্যে কি রয়েছে। বড় লেখা, একদিকে বিজ্ঞাপন আরেকদিকে লেখা। এখানে অস্থি ভাসানো, তার দেহাবশেষের ভাসানোর একটা ছবি আমরা দেখতে পেলাম। একদিকে বিজ্ঞাপন আরেকদিকে লেখা। এই যে প্রবন্ধ, এই প্রবন্ধে আমরা দেখতে পাচ্ছি এখানে শিবের এবং শ্রীকৃষ্ণের দুটো ছবি রয়েছে। কোনো কনফ্লিক্ট বা কোনো মতান্তর বা কোনো মতাদর্শ হয়তো এখানে উদ্ভাসিত হয়েছে। পুরো লেখা না পড়লে বা না পড়ে বলা মুশকিল
জগন্নাথ দেব কৃষ্ণের মৃত্যুর পর তার যে দেহাবশেষ, সেই দেহাবশেষ থেকেই নাকি জগন্নাথ দেবের উৎপত্তি, এমনটা আমরা জানি। তো সেই জগন্নাথ দেবের প্রসঙ্গও নিশ্চয়ই এখানে আছে, অলঙ্করণ দেখে সেটাই বোঝা যাচ্ছে। উপন্যাস শুরু হচ্ছে পাপের সন্ধানে প্রচেতগুপ্তের উপন্যাস দিয়ে। সেটা এবারে ভিতরে কি রয়েছে সেটা পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একটু বেশি বেশি পাতা উল্টিয়ে দিলাম। উপন্যাসের পেজ একদিকে রয়েছে অলঙ্করণ, আরেকদিকে রয়েছে উপন্যাস। এইখানে অন্যান্য বছরের মতোই স্বরাচিত্রে দুর্গা নামে একটি ছবি, অর্থাৎ চিত্রকলার ছাপা হয়েছে, লীনা ঘোষের আঁকা স্বরাচিত্র। স্বরাচিত্র আমরা জানি আমাদের এই চিত্রশিল্পের একটি উল্লেখযোগ্য ভাগ। স্বরাচিত্র একটা আলাদা রকমের ধারা। সেই ধারা আমাদের বাংলাতে আছে, উড়িষ্যাতে আছে, আসামে কিছু অঞ্চলে আছে। তো যাই হোক না কেন, আমরা সেটা দেখছি। এখানে একটা ছবি রয়েছে। এবারে বিজ্ঞাপন আর আরেক দিকে লেখা ছোট গল্প, যে নামগুলো আমি পড়েছি সূচিপত্রে, সেই গল্পগুলোই এখানে আছে। এখন দেখানোর জন্য শুধুমাত্র আমি দেখাচ্ছি আপনাদের দীপান্তর, অমিতাভ সমাজপতির যে উপন্যাস। এই উপন্যাসে অলঙ্করণ দেখে যে খুব একটা কিছু বুঝতে পারা যাচ্ছে তেমন না, পড়তে হবে এটা। আর অলঙ্করণ বললাম অসাধারণ, বেশ অসাধারণ। চিত্রকলা একদিকে যেমন বিজ্ঞাপন, আরেকদিকে লেখাটা রয়েছে। আরও একটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এখানে রয়েছে। এই যে এই ছবি, এটার কোনো শিরোনাম নেই, আনটাইটেলড। এখানে লেখা আছে অরুণ বেদার সৌজন্যে এটি পাওয়া শৈলজ মুখার্জির আঁকা এই ছবি। দুর্ভিক্ষের সময়কার একটি ছবি, সেই সময়কার একটি দলিল। তো মানুষের চেয়ে বড় নয়, এটি প্রবন্ধ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। সেমন্তী ঘোষ। পুরো লেখা পড়লে বুঝতে পারা যাবে, হয়তো সেই সময়কেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন, আর এদিকে আমাদের বিপ্লবী হেমেন্দ্র ঘোষ, মাস্টারদা সূর্য সেন, এদের ছবি আমরা দেখতে পাচ্ছি। সুভাষচন্দ্র, গান্ধীজি, রবীন্দ্রনাথ, এই সময়টা এবং শরৎচন্দ্রের এই সময়টাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। উল্লাস মল্লিকের কথা আমি সূচিপত্রে যাওয়ার আগেই, সূচিপত্র যখন পড়ছিলাম তখনই বললাম, নন্দর বসত ভিটে, এটা নিয়ে একটা লেখা রয়েছে, রস সাহিত্যের লেখা খুব সম্ভবত। সাউথ ব্লক থেকে সেবা তীর্থ, এটি প্রবন্ধ। আন্তর্জাতিক রাজনীতির কোনো একটি বিষয় হয়তো এখানে তুলে ধরা হয়েছে। সাগরিকা রায়ের এটি গল্প, সুকুমারের চেয়ার। এরকম অলঙ্করণ যেমন রয়েছে, প্রতিটি লেখা আপনাদের সামনে শুধুমাত্র দেখানো হচ্ছে, কিন্তু এগুলোর ভেতরের যে তাৎপর্য বা পড়ে যদি ভালো লাগে মন্দ লাগে, এগুলো নিয়ে পরে আপনাদের সঙ্গে অন্য কোনো জায়গায় আলোচনা হবে। এই যে কথা বলছিলাম সেটা হচ্ছে কবিতা। কবিতা যেখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে দেখুন অলঙ্করণ, কবিতার উপযুক্ত অলঙ্করণ। হ্যাঁ, কবিরা হয়তো এদের কবিতা আমরা আগে অনেক পড়েছি, অনেক জায়গায় পড়েছি। তো আরও একবার নতুন করে পড়া, নতুনত্বের একটা ধারা। নতুন কবিতা, পুরনো কবি, তাদের নতুন কবিতা। আমি এখনও পর্যন্ত একটা কবিতাও পড়ে উঠিনি, আপনাদের দেখানোর জন্যই এই ভিডিও বানানো। পড়ার পরে এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদেরকে যদি মনে হয় দু একটা কবিতা পাঠ করে বর্তমান কবিতার ধারা, এ সমস্ত নিয়ে আমার যেটুকু মত সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এখানে যে সমস্ত অলঙ্করণগুলো আছে এই হলুদ এবং কালো রঙের উপরে, যথেষ্ট ভালো লাগছে আমার এগুলো। তো কবিতার পরে আবারও উপন্যাস, একটি আমাদের উপন্যাস রয়েছে, খুব সম্ভবত ঐতিহাসিক উপন্যাস। সেই উপন্যাস নিয়েও আলোচনা হবে। এখানে আমাদের পশ্চিমবঙ্গের যে পালা বদল, সে পালা বদল নিয়ে রয়েছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই যে উত্তর পথের মহাপথিক, সৌভিক গুহ সরকারের যে উপন্যাস, সেই উপন্যাসের সম্রাট অশোকের সময়কালের ঘটনা খুব সম্ভবত যেটুকু পড়ে বুঝতে পারা যাচ্ছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাকি অংশ যা কিছু আছে, সায়ন্তনী ভট্টাচার্যের যে গল্প,
তারাবাতির আলোর ফুলকি, বা যে মজদার সালিয়ের সহজ কঠিন দ্বন্দ্বের সন্দেহ, শুভব্রত বন্দ্যোপাধ্যায়ের যে লেখা, বিদেশি লেখক এবং তাদের যে সমস্ত অবদান বা এই সমস্ত কিছু নিয়ে আছে। সমজা দাসের উপন্যাস গহীন জলের নদী, এইগুলো নিয়ে আছে। এটা নিয়ে আপনাদের সঙ্গে পরে কথা হবে উপন্যাসগুলো সম্বন্ধে। বর্তমানে কোন বিষয় নিয়ে বাংলা সাহিত্য উপন্যাস লেখা হচ্ছে, বাংলা সাহিত্য কোন পথে, কোন কোন বিষয় নিয়ে এখন লেখকরা বেশি চিন্তিত, কোন দিকটা বেশি তুলে ধরার চেষ্টা করছেন তারা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও আপাতত এখানে শেষ করব। খেলার খবর এখানে রয়েছে, প্রবন্ধ আর কি, খবর ঠিক না, প্রবন্ধ দিয়ে। আসলে আনন্দবাজার পত্রিকার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আনন্দবাজার পত্রিকার শারদ সংখ্যা বলুন বা দেশ পত্রিকায় বলুন, তা বাংলা সাহিত্যে তাদের একটা আলাদা রকমের অবদান আমরা লক্ষ্য করি এবং অনেকে দাবি করেন, আবার অনেকে এই দাবি নস্যাৎও করেন। তবুও কিন্তু আমরা আমাদের বাংলা সাহিত্যে আনন্দবাজার পত্রিকার অবদানকে অস্বীকার করতে পারি না। তো এই পত্রিকার লেখা এই বছরের অর্থাৎ 1433-এর শারদীয় আনন্দবাজারের যা কিছু লেখা, তার কোনো বিষয় নিয়ে পর্যালোচনা বা সমালোচনা এগুলো অন্য একটি পর্বে হবে। আজ শুধু আপনাদেরকে এই পত্রিকাটিকে দেখালাম। পরবর্তী পর্বে অন্য কোনো পত্রিকা বা এই পত্রিকারই হয়তো কোনো লেখা নিয়ে আলোচনা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ। নমস্কার।